যখন দেবতাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ক্রস তার কারাগার থেকে মুক্ত হয়ে আবার জেগে উঠতে শুরু করলো, তখন তাদের একটি শক্তিশালী অস্ত্রের প্রয়োজন ছিল। কিন্তু যখন স্বয়ং দেবতারা শৃঙ্খলা আবদ্ধ ছিলেন, তখন এই মহাপ্রলয় রোধ করার শেষ ভরসা ছিল সেই মানুষটি যে আগে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। সেই শক্তিশালী অস্ত্রের কাছে পৌঁছানোর জন্য পার্সিয়াস একটি রহস্যময় গোলকধাঁধা পাড়ি দিতে হয়েছিল, যা মনকে বিভ্রান্ত করত এবং যার পথ প্রতি মুহূর্তে বদলে যেত। গোলকধাঁধাটি পাহারা দিত বিশালাকার সাইক্লোপস, যার হাত থেকে পালানো অসম্ভব ছিল। তার গন্তব্যে পৌঁছানোর জন্য তাকে নরকের সবচেয়ে ভয়ঙ্কর দানবদের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু এই দানবদের চেয়েও বড় ছিল তার নিজের লোকদের বিশ্বাসঘাতকতা। এটাই রথ অব দ্য টাইটান্স সিনেমার গল্প। গল্পটি শুরু হয় একটি যুদ্ধক্ষেত্রে। এখানকার দৃশ্য এমন যেন পৃথিবী ধ্বংস হতে চলেছে। পাহাড়ে চেয়ে বড় এক বিশাল জ্বলন্ত হাত সমতল ভূমিতে আগুন বর্ষণ করছে। দুই মাথা ও চার হাতওয়ালা একটি দানব তাণ্ডব চালাচ্ছে। এখন কবরস্থানের মতো হয়ে যাওয়া এই সমতল ভূমির মাঝখানে দাঁড়িয়ে পার্সিয়াস দেখতে পায় যে তার ছেলেও সেখানে আছে। সে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে বিশাল হাত সবকিছু ধ্বংস করে দেয়। পার্সিয়াসের চোখ খোলে। এটা ছিল এক ভয়ঙ্কর স্বপ্ন, কিন্তু সে বুঝতে পারে যে পৃথিবীর উপর এক নতুন মহাপ্রলয় নেমে আসতে চলেছে। আর্গুসের যুদ্ধের পর 10 বছর কেটে গেছে, যে যুদ্ধে পার্সিয়াস ক্রোকেনকে হত্যা করেছিল। পার্সিয়াসের স্ত্রী আয়ো মারা গেছে এবং এখন তার একমাত্র পৃথিবী তার ছেলে হ্যালিউস। পার্সিয়াস চায় না তার ছেলে কখনো যুদ্ধের আগুন দেখুক। এই কারণেই পার্সিয়াস এখন গ্রামে একজন জেলে হিসেবে জীবনযাপন করছে। দূরে একটি প্রচন্ড ভূমিকম্প আঘাত হানে। পৃথিবী দুই ভাগে বিভক্ত হতে শুরু করে। পাতালপুরীর গভীরতম জাদুকরী কারাগার টার্টারাসে তোলপাড় শুরু হয়, যেখানে শুধু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দানবেরাই বন্দী নয়, বরং রয়েছে নিষ্ঠুর টাইটান ক্রোনস, যে দেবতার উপর প্রতিশোধ নেওয়ার জন্য শত শত বছর ধরে অপেক্ষা করছে। সেই রাতে পার্সিয়াস আকাশে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারপর বজ্রপাত হয় এবং জিউস আবির্ভূত হন। জিউসের মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। তিনি পার্সিয়াসকে বলেন যে আর্গুসের ধ্বংসের পর মানুষেরা দেবতাদের কাছে প্রার্থনা করা বন্ধ করে দিয়েছে। এর ফলে দেবতারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন এবং তাদের শক্তি হারাচ্ছেন। জিউস বলেন যে যদি ক্রস টার্টারাসের কারাগার থেকে মুক্ত হয়, তাহলে পুরো পৃথিবী ছাই হয়ে যাবে। জিউস পার্সিয়াসের সাহায্য চান, কিন্তু পার্সিয়াস বলেন যে তিনি তার ছেলেকে একা রেখে যেতে পারতেন না এবং জিউসের সাথে যেতে অস্বীকার করেন। জিউস পার্সিয়াসকে বলেন যে অর্ধেক মানুষ হওয়ায় তিনি দেবতার চেয়ে শক্তিশালী। এই বলে তিনি চলে যান। জিউস এখন সরাসরি পাতালপুরীর গভীরতম অংশে চলে যান। পোসাইডন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। জিউসের পুত্র অ্যারিসও এসে পৌঁছায়। জিউস তার উপর খুব রেগে যান, কারণ তিনি মনে করেন যে জিউস তার চেয়ে পার্সিয়াসকে বেশি গুরুত্ব দিয়েছেন। জিউস তাদেরকে টার্টারাসের কারাগারে নিয়ে যান। টার্টারাসের সেই আশ্চর্যজনক কারাগারের দেয়ালের ভেতরে প্রচন্ড শোরগোল শুরু হয়। জিউস হ্যাডিসকে ডাকেন। হ্যাডিস আবির্ভূত হন। জিউস হ্যাডিসকে অতীতের বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে লড়াই করতে বলেন, যাতে ক্রোনসকে বন্দী করা যায়। কিন্তু তারপর কিছু দানব তাদের ঘিরে ফেলে এবং আক্রমণ করে। হ্যারিস তাদের সাথে প্রতারণা করেছে। এই আকস্মিক আক্রমণের কারণে এমনকি জিউস এবং পোসাইডনও তাদের সাথে লড়াই করতে অক্ষম হন। একটি অগ্নিগোলক পোসাইডনকে আঘাত করে এবং তিনি আহত হন। অ্যারিসও তার অস্ত্র বের করে, কিন্তু নিজের বাবা জিউসকে আক্রমণ করে, কারণ অ্যারিসও হ্যারিসের মিত্র। এতে জিউস গভীরভাবে মর্মাহত হন। জিউসকে অজ্ঞান করে দেওয়ার পর অ্যারিস তার অস্ত্রে বজ্রটি নিয়ে নেয়। পরদিন সকালে ভয়ঙ্কর দানবেরা মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে শুরু করে। পার্সিয়াস লক্ষ্য করে যে আগুনের গোলাগুলির মধ্যে একটি তাদের গ্রামের দিকে আসছে। সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে যায়। আগুনের গোলাটি তাদের গ্রামের মাঝখানে এসে পড়ে। মাটির নিচ থেকে একটি দৈত্য দ্রুত এগিয়ে আসে এবং প্রচন্ড শব্দে মাটি ফিরে বেরিয়ে আসে। পার্সিয়াস লক্ষ্য করে যে দৈত্যটি সোজা তার ছেলের দিকে আসছে। সে জিউসের দেওয়া তলোয়ারটি তুলে নিয়ে দৈত্যটির দিকে দৌড়ে যায়। দৈত্যটি সর্বত্র তাণ্ডব চালাচ্ছে এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারছে। এরপর কাইমেরা নামের দৈত্যটি তার সামনে আবির্ভূত হয়। এটি একটি দুই মাথাওয়ালা রাক্ষস, যার এক মাথা থেকে বিষ এবং অন্য মাথা থেকে আগুন বের হয়, আর যার লেজটি একটি বিষধর সাপ। পার্সিয়াস তার ক্ষিপ্রতা ব্যবহার করে কাইমেরার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আক্রমণ করে, কিন্তু কাইমেরা পার্সিয়াসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কাইমেরা তাদের পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু পার্সিয়াস কাছেই পড়ে থাকা এক টুকরো কাঠ তুলে নিয়ে আগুনটি থামিয়ে দেয়। কায়ের আবার গ্রামবাসীদের পেছনে দাঁড়ায়। সে হাতের কাছে যা পায় সব ভেঙে ফেলে। পার্সিয়াস তাকে অনুসরণ করে, কিন্তু যেইমাত্র সে হ্যালিউসের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কাইমেরা দেওয়াল ভেঙে তাদের মাঝে এসে পড়ে। হ্যালিউসের জীবন বাঁচাতে পার্সিয়াস কাইমেরাকে চ্যালেঞ্জ করে। কাইমেরা পার্সিয়াসকে টেনে নিয়ে যায় এবং তারা দুজনেই দেয়াল ভেঙে একটি বাড়ির মধ্যে পড়ে যায়। কাইমেরা একটি ফাঁদে ধরা পড়ে এবং তার বিষ থুতু দেওয়া মুখে একটি লোহার নোঙর আটকে যায়। কাইমেরা তার সাপের মতো লেজ দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। পার্সিয়াস সেটি কেটে দেয়। কাইমেরা পালিয়ে যায়। পার্সিয়াস তাকে আক্রমণ করে এবং তার একটি মাথা মাটিতে নোঙর দিয়ে গেঁথে দেয়।
সে মুষ্টি দিয়ে আঘাত করে এবং একটি শিকল দিয়ে অন্য মাথাটি ভিন্ন দিকে টেনে নেয়। দানবটির মুখ থেকে এখন অবিরাম বিষ বের হতে থাকে। পার্সিয়াস কাইমারটিকে আগুনে উপরাতে বাধ্য করে এবং যে মুহূর্তে সেটি আগুনে উগড়ায়, পার্সিয়াস শিকলটি ছেড়ে দেয় এবং দানবটি তার নিজের আগুনে বশীভূত হয়। পার্সিয়াস হয়তো দানবটিকে হত্যা করেছে, কিন্তু তাদের পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে। জিউস তাকে যে মহাপ্রলয়ের কথা বলেছিলেন তা এখন তার উপর এসে পড়ছে। সে হাইলিয়াসকে সঙ্গে নিয়ে মূর্তির পর্বতের দিকে রওনা দেয়, যা পৃথিবীতে স্বর্গের সবচেয়ে কাছের জায়গা। এখানে দেবতাদের মন্দির, যেখানে একসময় মানুষ তাদের পূজা করত, কিন্তু সেটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পার্সিয়াস জিউসকে আহ্বান করার জন্য প্রার্থনা করে। আকাশে একটি বিস্ফোরণ ঘটে, কিন্তু জিউসের পরিবর্তে পোসাইডন এসে উপস্থিত হন। তিনি গুরুতরভাবে আহত। তিনি ব্যাখ্যা করেন যে হ্যাডিস এবং এরেস তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পোসাইডন বলেন যে এখন কেবল পার্সিয়াস জিউসকে বাঁচাতে পারে, কিন্তু তা করার জন্য তাকে হেফাস্টাসকে খুঁজে বের করতে হবে। শেষ নিঃশ্বাসে পোসাইডন পার্সিডিয়াসকে তার ত্রিশূলটি দেন এবং তাকে তার পুত্র ইজুরকে খুঁজে বের করতে বলেন, যে রানী অ্যান্ড্রোমিডার শিবিরে বন্দী আছে। তিনি তোমাকে পথ দেখাবেন এবং যদি সে যোগ্য প্রমাণিত হয় তবে আমার ত্রিশূলটি তার হাতে তুলে দিও। পার্সিয়াস হ্যালিওসকে নিরাপদে রেখে তার জাদুকরী উড়ন্ত ঘোড়া প্যাগাসাসের পিঠে চড়ে তার পুরনো বন্ধু অ্যান্ড্রোমিডার সাথে দেখা করতে যায়। আকাশ থেকে সে নিচে তাকায়, চারদিকে শুধু ধ্বংসযজ্ঞ। যদি সে যুদ্ধ না করে তার পুত্র মারা যাবে। দূর থেকে ব্যাগাসকে দেখে অ্যান্ড্রোমিডার শিবিরের সৈন্যরা ভাবে যে এটি একটি দানব তাদের দিকে এগিয়ে আসছে। তারা তাকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কিন্তু অ্যান্ড্রোমিডা বুঝতে পারে যে সে পার্সিয়াস। সে তার সৈন্যদের অস্ত্র নামিয়ে ফেলতে বলে। পার্সিয়াস এসে পৌঁছায়। তাকে দেখে অ্যান্ড্রোমেডা অত্যন্ত আনন্দিত হয়। সে একজন যোদ্ধায় পরিণত হয়েছে এবং তার সেনাবাহিনী নিয়ে এই দানবদের বিরুদ্ধে লড়াই করছে। অ্যান্ড্রোমেডা পার্সিসকে তার তাঁবুতে নিয়ে যায়। তার জন্য তার মনে এখনো অনুভূতি রয়েছে। পার্সিস দেখতে পায় চারদিকে আহত সৈন্য। সে অ্যান্ড্রোমেডাকে বলে যে দেবতাদের শেষ সময় আসন্ন। সে অ্যাজিনোর খোঁজ নেয়। অ্যান্ড্রোমেডা তাকে সেই কারাগারে নিয়ে যায় যেখানে অ্যাজিনোর বন্দী। অ্যাজিনোর কোনো যুদ্ধ নয়, সে একজন চোর এবং প্রতারক যে কারাগারে তার সাজা ভোগ করছে। তার ঐশ্বরিক শক্তির প্রতি তার কোনো আগ্রহ নেই, কিন্তু যখন সে জানতে পারে যে তার বাবা পসাইডন নিহত হয়েছেন, তখন সে এই অভিযানটি গ্রহণ করতে রাজি হয়। অ্যাজিনোর তাদের বলে যে ডার্থভার গোলকদাদার মানচিত্রটি কেবল একজন মানুষই তৈরি করেছিল। হেফেস্টাস দেবতাদের সেই কর্মকার যিনি জিউসের বজ্র এবং পসাইডনের ত্রিশূল তৈরি করেছিলেন। তবে হেফেস্টাসকে দেবতারা অলিম্পাস থেকে নির্বাসিত করেছিল এবং এখন সে একটি অজানা দ্বীপে বাস করে। পার্সিয়াস, অ্যান্ড্রোমিডা এবং অ্যাজিনোর একটি জাহাজে চড়ে সেই দ্বীপের দিকে রওনা হয়, কিন্তু সমুদ্র কুয়াশায় ঢাকা এবং তারা কিছুই দেখতে পায় না। অ্যাজিনোর তার বাবার ত্রিশূলটি চায়, এই বলে যে পোসাইডনের অস্ত্র ছাড়া সে গোপন দ্বীপে পৌঁছানো অসম্ভব। পার্সিয়াস অ্যাজিনোরকে বিশ্বাস করে তাকে পোসাইডনের ত্রিশূলটি দেয়। অ্যাজিনোর ত্রিশূলটি হাতে নেওয়া মাত্র সমুদ্রের বুকে এক প্রচন্ড কম্পন ছড়িয়ে পড়ে। পোসাইডনের ঐশ্বরিক শক্তির প্রভাবে জাহাজটি আপনা আপনি গতিপথ পরিবর্তন করে সেই রহস্যময় দ্বীপের দিকে যাত্রা শুরু করে। দ্বীপটির দৃশ্য ছিল শ্বাসরুদ্ধকর। চারদিকে একটি জঙ্গল বিস্তৃত। জঙ্গলের ভেতর প্রবেশ করতেই তারা বুঝতে পারে যে পুরো এলাকাটি ফাঁদে ভরা, আর একটুকুতেই অ্যাজিনোর ভুলবশত একটি ফাঁদ সক্রিয় করে ফেলে। কিছু বুঝে ওঠার আগে সে একটি খাঁচায় আটকা পড়ে, যা ভারসাম্য রক্ষাকারী দণ্ডের প্রচন্ড চাপে উপরের দিকে উঠে যায়। ঠিক তখনই দূরে তারা একটি গর্জন শুনতে পায়। কিছু করার আগে অ্যাজিনোরকে টেনে নিয়ে যাওয়া হয়। পার্সিয়াস একটু সময় নষ্ট না করে তার পিছু ধাওয়া করে, কিন্তু হঠাৎ তার দিকে একটি বিশাল গাছ আবির্ভূত হয়। গাছগুলোর মধ্য থেকে একটি দৈত্যাকার দানব তার দিকে তেড়ে আসছে। পার্সিয়াস পালিয়ে যায়, কিন্তু দৈত্যটা তার পিছনে। ওটা ছিল একটি সাইক্লোপস, এক চোখা এক দৈত্য। তার প্রতিটি আঘাতে বনের বিশাল গাছগুলো দুবাক হয়ে যাচ্ছিল। অন্যদিকে আরেক সাইক্লোপস অ্যান্ড্রোমিডা ও তার সৈন্যদের ঘিরে ফেলে। সে নির্দয়ভাবে তাদের আক্রমণ করে এবং হত্যা করতে শুরু করে। অ্যান্ড্রোমিডা ও তার একজন সৈন্য পালিয়ে একটি গর্তে লুকিয়ে পড়ে, কিন্তু সাইক্লোপস তাদের ছেড়ে দিচ্ছে না। পার্সিয়াস দৌড়ে একটি ফাঁদের কাছে পৌঁছায়। ঠিক তখনই সাইক্লোপস এসে আবার পার্সিয়াসকে আক্রমণ করে। পার্সিয়াস তার তরোয়াল দিয়ে সাইক্লোপসের হাত থামিয়ে দেয়। কিছু সৈন্য পার্সিয়াসের সাহায্যে এগিয়ে আসে। সুযোগ বুঝে পার্সিয়াস ফাঁদটি সক্রিয় করে এবং গাছটি সরাসরি সাইক্লোপসের মাথায় গিয়ে পড়ে। সাইক্লোপস অজ্ঞান হয়ে পড়ে। তার যন্ত্রণার চিৎকার শুনে অন্য সাইক্লোপসটি অ্যান্ড্রোমেডাকে ছেড়ে পালিয়ে যায়। পার্সিয়াস ভূপাতিত সাইক্লোপসটির কাছে চলে যায়। ঠিক তখনই আরেকজন সাইক্লোপস এসে পৌঁছায়। পার্সিয়াস তাদের জিজ্ঞেস করে এজেনোর কোথায়। সে তাদের সতর্ক করে এবং পোসাইডনের ত্রিশূল বের করে, কিন্তু তারপর একজন বৃদ্ধ সাইক্লোপস এসে পৌঁছায়, এজেনোরকে বহন করে। পোসাইডনের ত্রিশূল দেখে সে ব্যাখ্যা করে যে সে হ্যাডিসের অভিভাবক এবং এই বনকে রক্ষা করে। এদিকে পাতাল লোকে হ্যাডিস এবং এরিজুসকে বন্দী করে রাখা হয়েছে। এরিজুসকে এতটাই ঘৃণা করে যে বন্দি অবস্থাতেও সে জুসকে আক্রমণ করে হ্যাডিস তাকে থামিয়ে দেয়। হ্যাডিস বলে যে এটা তার রাজ্য এবং এরিসের উচিত তার সীমার মধ্যে থাকা।
তাদের জুসকে হত্যা করার কোনো প্রয়োজন নেই, কারণ ক্রোনোস জুসের শক্তি শোষণ করতে শুরু করেছে। জুস যখন জিজ্ঞাসা করে যে সে কেন এমন করছে, হেডিস ব্যাখ্যা করে যে সে ক্রোনোসের সাথে একটি চুক্তি করেছে। যদি তারা জুসের অশরীরিক শক্তি ক্রোনোসের হাতে তুলে দিয়ে তাকে পুনরুজ্জীবিত করে, তাহলে ক্রোনোস তাদের অমৃতের বর দেবে। হেডিস বলে যে দেবতারা এখন মারা যাচ্ছে, কিন্তু তারা মানুষের মতো স্বর্গ পায় না, বরং তাদের অংশ এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আর হেডিস নিজের জন্য এমন পরিণতি চায় না। পার্সিয়াস এবং তার দলবল সাইক্লোপসের সাথে এখন সেই জায়গার দিকে যাচ্ছে যেখানে হেফান্টাস বাস করে। বৃদ্ধ সাইক্লোপস তাদের একটি গুহায় নিয়ে যায়, যা এক বিশাল পাহাড়ের নিচে অবস্থিত। গুহার ভেতরে তাদের সাথে হেফাস্টাসের দেখা হয়। হেফাস্টাস এখন একজন বৃদ্ধ এবং কিছুটা পাগল চেহারার মানুষে পরিণত হয়েছে। তিনি দেবতাদের ঘৃণা করেন কারণ তারা তাকে পরিত্যাগ করেছিল। হেফাস্টাস তাদের তার গোপন গবেষণাগারে নিয়ে যান এবং প্রকাশ করেন যে তিনি টার্টারাস তৈরি করেছেন। কিন্তু যখন তিনি টার্টারাস তৈরি করেন, তখন তিনি নিজের জন্য একটি গোপন পথ তৈরি করেন। কিন্তু এই পথটি কোনো সাধারণ পথ নয়, বরং একটি জটিল গোলকধাঁধা। যখন পার্সিয়াস তাকে বলে যে অ্যারেস এবং হেডিস ক্রোনাসকে মুক্ত করার জন্য একসাথে কাজ করছে, হেফান্টাস তাদের সাহায্য করতে রাজি হন। তারা সবাই সেই বিপজ্জনক গোলকধাঁধার দিকে রওনা দেয়। পথে হেফান্টাস অ্যাজেনরকে গোলকধাঁধার একটি মানচিত্র দেন। তিনি তাদের বলেন যে গোলকধাঁধাটি কেবল পাথরের দেয়ালে নয়, বরং এটি মনের সাথে ছলনা করে। প্রতিটি মনের শত শত দরজা রয়েছে এবং ভুল দরজা বেছে নেওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু। যখন কাফেলাটি গোলকধাঁধার মুখে পৌঁছায়, হেফান্টাস জাদুর দরজাটি খোলেন। ঠিক তখনই একটি প্রচন্ড বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে এবং অ্যারেস বিদ্যুতের গতিতে তাদের দিকে নেমে আসে। পার্সিস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার আঘাত অ্যারেসের উপর কোনো প্রভাব ফেলে না। অ্যারেস তার অস্ত্র বের করে এবং সৈন্যদের এক এক করে হত্যা করতে শুরু করে। অ্যারেসের শক্তির সামনে তাদের সম্পূর্ণ অসহায় মনে হয়। গোলকধাঁধার দরজাটি আবার বন্ধ হতে শুরু করে। হেফান্টাস তার অস্ত্র দিয়ে দরজাটি আটকে দেন। অ্যারেস এবার পার্সিয়াসকে আক্রমণ করে। পার্সিয়াসকে বাঁচাতে অ্যাজেনর পেছন থেকে অ্যারেসকে সুরক্ষাঘাত করে। পরবর্তী হট্টগোলের মধ্যে হেফান্টাসের অস্ত্রটি ভেঙে যায়। অ্যান্ড্রোমেডা দৌড়ে ভেতরে যায়, তার পিছু পিছু পার্সিয়াস এবং অ্যাজেনরও যায়। পার্সিয়াস এবং তার সঙ্গীদের বাঁচাতে হেফান্টাস নিজেকে উৎসর্গ করেন। ভেতরে প্রবেশ করার পর পার্সিয়াস একটি বিপজ্জনক ডাল বেয়ে পেছনে পড়ে যায় এবং গোলকধাঁধার সবচেয়ে নিচু অন্ধকার অংশে। অ্যান্ড্রোমেডা এবং অ্যাজেনর সেখানে ছিল। তারা তিনজন সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু প্রতি বাঁকে পাথরের দেয়াল দিয়ে পথ বন্ধ। এই অন্তহীন ও বিশাল গোলকধাঁধা পার হওয়া এখন সম্পূর্ণ অসম্ভব বলে মনে হয়। তারপর তাদের কাছের দেয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে। তারা তিনজন পালিয়ে যায় এবং অল্পের জন্যই রক্ষা পায়। কিন্তু বেরিয়ে আসার সাথে সাথে তারা জাদুকরী গোলকধাঁধার এমন এক অংশে পৌঁছায় যেখানে পথ প্রতি মুহূর্তে তার রূপ পরিবর্তন করছে। টার্টারাসের এই জায়গাটি যেন এক জীবন্ত শয়তান। তারা কিছু করার আগে তাদের নিচে টেনে নামানো হয়। পার্সিস এবার একটি অন্ধকার ঘরে গিয়ে পড়ে, যেখানে একটি দানব আক্রমণ করে। এই দানবটি প্রতি আক্রমণের পর পার্সিয়াসকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পালিয়ে যায়। পার্সিয়াস যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন দানবটি তার আসল রূপ প্রকাশ করে। এটি ছিল একটি মিনোটর, অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড়। মিনোটর যখন আবার পার্সিয়াসকে আক্রমণ করে, পার্সিয়াস তার ক্ষিপ্রতা দেখিয়ে তার শিংটি ভেঙে ফেলে। এরপর সে সেই একই শিংকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দৈত্যটিকে হত্যা করে। মিনোটরকে ধ্বংস করার পর এলাকাটি রূপান্তরিত হতে শুরু করে এবং একটি নতুন আকার ধারণ করে। পার্সিয়াস এগিয়ে যায় এবং অ্যান্ড্রোমেডা ও অ্যাজেনরের সাথে দেখা করে। তারা দেখতে পায় যে তারা অবশেষে টার্টারাসের কেন্দ্রে পৌঁছেছে, যা বিশাল জাদুকরী শৃঙ্খল দ্বারা বাতাসে চলছে। জাস হ্যারিসের কাছে ক্ষমা চায়। একথা শুনে হ্যারিস হতবাক হয়ে যায়। ঠিক তখনই অ্যারেস এসে হ্যাডিসকে আক্রমণ করে। অ্যারেস জিউসের অস্ত্র দিয়ে হ্যাডিসকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু জিউস অস্ত্রটিকে সক্রিয় হতে বাধা দেয়। জাস বলে যে সে তাকে হ্যারিসকে হত্যা করতে দেবে না। এই সুযোগে হ্যারিস অ্যারেসকে নিয়ে অতল গহ্বরে ঝাঁপ দেয়। ক্রোনোসও পুরোপুরি জেগে ওঠার দ্বার প্রান্তে। পার্সিয়াস অ্যান্ড্রোমেডা এবং অ্যাজেনরকে নিয়ে এসে পৌঁছায়। তারা জুসের শিকল ভাঙার চেষ্টা করে। ক্রোনোস তাদের থামাতে তার হাত বাড়িয়ে দেয়। এবার পার্সিয়াস তার সমস্ত শক্তি ব্যবহার করে শিকলগুলো ভেঙে ফেলে, কিন্তু অ্যারেস আবার আবির্ভূত হয়। সে এমন এক বিস্ফোরণ ঘটায় যা অ্যান্ড্রোমেডাকে শূন্যে উড়িয়ে দেয়, কিন্তু পার্সিয়াস তাকে ধরে ফেলে এবং বাঁচিয়ে দেয়। হ্যারিস এসে অ্যারেসকে থামিয়ে দেয় এবং সবাইকে চলে যেতে বলে। কিন্তু পার্সিয়াস যখন জুসটি নিয়ে চলে যাচ্ছিল, ঘটনাটি ঘটে। অ্যারেস হ্যারিসকে আক্রমণ করে এবং তার কাছ থেকে পোসাইডনের ত্রিশূলটি ছিনিয়ে নিয়ে জিউসের দিকে ছুড়ে মারে। ত্রিশূলটি সরাসরি জিউসকে আঘাত করে। পরিস্থিতি আরো খারাপ হতে দেখা যায়। জিউস তার শেষ অবশিষ্ট শক্তি ব্যবহার করেন। একটি বিস্ফোরণ ঘটে এবং তারা পাতালপুরি থেকে ছিটকে বেরিয়ে যায়। কিন্তু এখন জিউস তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন এবং মৃত্যুর খুব কাছাকাছি। জিউস পার্সিসকে বলেন যে ক্রোনোসকে কেবল একটি মহা অস্ত্র ট্রায়ামের বর্ষা দিয়ে হত্যা করা যাবে, যা জিউসের বজ্র ও পোসাইডনের ত্রিশূল এবং হ্যারিসের অস্ত্র একত্রিত করে তৈরি করা হবে। কিন্তু বজ্রটি এখনো অ্যারেসের কাছে আছে। পার্সিস প্রার্থনার মাধ্যমে অ্যারেসের সাথে কথা বলে। সে বলে যে সময় এসে গেছে।
তাকে প্রমাণ করতে হবে যে তাদের মধ্যে কি তার পুত্র হওয়ার যোগ্য। পার্সিয়াস এজিনোর এবং অ্যান্ড্রোমেডাকে বলে যে তাদের অবশ্যই কিছু সময়ের জন্য ক্রোনাসকে ঠেকিয়ে রাখতে হবে। এরপর পার্সিয়াস সেই সিরিজের মুখোমুখি হতে রওনা দেয়। এই মহাবিপর্যয় ঠেকানোর দায়িত্ব এখন অ্যান্ড্রোমেডার সাহসী সৈন্যদের কাঁধে। ঠিক তখনই একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে। এটি এতটাই শক্তিশালী যে পুরো মাঠ ধোঁয়ায় ঢেকে যায়। অ্যান্ড্রোমেডা বুঝতে পারে যে এই হলো ক্রোনাস। বিস্ফোরণ থেকে নির্গত আগুনের গোলাগুলো এড়িয়ে পার্সিয়াস এগিয়ে যায়, কিন্তু এই শক্তিশালী গোলাগুলো মাটিতে আঘাত করার সাথে সাথে ক্রোনাসের ভয়ঙ্কর যোদ্ধারা মাখাইরা সেগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে। যখন এই দানবেরা মানব সেনাবাহিনীকে আক্রমণ করে, দৃশ্যটি এক গণহত্যায় পরিণত হয়। মাখাইদের তলোয়ার বিদ্যুতের গতিতে চলে এবং এক আঘাতে অনেক সৈন্যকে কেটে ফেলে। এদিকে পার্সিয়াস মন্দিরে পৌঁছে দেখে যে অ্যারেস ইতিমধ্যে সেখানে দাঁড়িয়ে আছে। তবে অ্যারেস হ্যালিউসকে সেখানে নিয়ে এসেছে। অ্যারেস পার্সিয়াসকে বলে যে সে তাকে তার ছেলের সামনে হত্যা করবে, যাতে সে বুঝতে পারে বাবাকে হারানোর কষ্ট কেমন। পার্সিয়াস অ্যারেসকে আক্রমণ করে, কিন্তু অ্যারেসের শক্তি পার্সিয়াসের চেয়ে অনেক বেশি। পার্সিয়াসের আক্রমণগুলো অকার্যকর প্রমাণিত হয় এবং অ্যারেস তাকে তুলে নিচে ছুঁড়ে ফেলে দেয়। অ্যারেস তাকে নির্মমভাবে প্রহার করে এবং চেপে ধরে মন্দিরের বিশাল স্তম্ভগুলোতে আশ্রয় ফেলতে থাকে। যখন অ্যারেস মনে করে যে পার্সিয়াস পরাজিত হয়েছে, তখন সে হ্যালিউসের কাছে ফিরে যায়। কিন্তু এবার পার্সিয়াস তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের অবশিষ্ট শক্তি একত্রিত করে অ্যারেসকে আক্রমণ করে। সে পেছন থেকে তাকে ধরে ফেলে এবং নিজের ছোড়াটি অ্যারেসের বুকে বিদ্ধ করে। এরপর পার্সিয়াস জিউসের বজ্র অ্যারেসের বুকে বিদ্ধ করে। ভাইকে মরতে দেখে পার্সিয়াসের হৃদয় ভেঙে যায়। অ্যারেস মারা যায়, তার দেহ ছাই হয়ে যায়। এখন তার কাছে 3টি অস্ত্রই আছে এবং সে ক্রোনাসের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। সে সেগুলোকে একত্রিত করে মহাবস্ত্র ট্রায়ামের বর্ষা তৈরি করে। হ্যাডিস যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছেছে। সে জিউসের কাছে গিয়ে তাকে জানায় যে সে তাকে ক্ষমা করে দিয়েছে। এই বলে সে তাকে নিজের অর্ধেক শক্তি দান করে। জিউসের ক্ষত সেরে যায় এবং তিনি আবার তরুণ হয়ে ওঠেন। দেবতাদের এই পুনর্মিলন এই মহাবিপর্যয়কে থামানোর জন্য নতুন আশা জাগায়। এখন এই দুই ভাই ক্রোনাসের দানবদের পরাজিত করতে যাত্রা শুরু করে। যুদ্ধক্ষেত্রে তাদের লড়াই দেখে বোঝা যায় কেন তাদের মহাবিশ্বের দেবতা বলা হয়। হ্যারিস এবং জিউস তাদের শক্তি ব্যবহার করে ক্রোনাসের দানবদের মাছের মতো বাতাসে উড়িয়ে দেয়। কিন্তু তারপর ক্রোনাস মাটি ছেড়ে তার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে। তার আকার এত বিশাল যে তার সামনে পাহাড়ও ছোট মনে হয়। জিউস তার শক্তি ব্যবহার করে ক্রোনাসকে আক্রমণ করে, কিন্তু এতে ক্রোনাস আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে এক আঘাতে একটি গোটা পাহাড় ধ্বংস করে দেয়। পার্সিয়াসও ক্রোনাসের দিকে এগিয়ে আসছে, কিন্তু ক্রোনাস আগুন বর্ষণ করতে থাকে। তার প্রতিটি আক্রমণে যুদ্ধক্ষেত্র জুড়ে আগুনের গোলা বর্ষিত হতে থাকে। জিউস এবং হেডিস বুঝতে পারে যে পার্সিয়াসকে ক্রোনাসের কাছে নিয়ে যেতে হলে তাদের অবশ্যই তাকে থামাতে হবে। তারা তাদের শক্তি একত্রিত করে সর্বশক্তি দিয়ে ক্রোনাসকে আঘাত করে। এই আঘাতে ক্রোনাস কেঁপে ওঠে এবং মুহূর্তের জন্য তার মুখ খুলে যায়। পার্সিয়াস আক্রমণ করার সুযোগ পায়। ক্রোনাস ও হ্যারিসকে থামাতে ক্রোনাস মাটিতে তার মুষ্টি দিয়ে আঘাত করে, যার ফলে আগুনের ঝড় সৃষ্টি হয়। জিউস তার অবশিষ্ট শক্তি ব্যবহার করে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে হ্যাডিসকে বাঁচায়। পেগাসও পার্সিয়াসকে পুরোপুরি সমর্থন করে এবং তারা দুজনেই আগুনের মধ্যে দিয়ে ছিঁড়ে এগিয়ে যায়। পার্সিয়াস সরাসরি ক্রোনাসের জ্বলন্ত মুখের মধ্যে একটি আত্মঘাতী জাপ দেয়। পার্সিয়াস সেই বিশাল অস্ত্র দিয়ে ক্রোনাসকে টুকরো টুকরো করে ফেলে এবং তারপর সেটি তার শরীরের ভেতরে ছুঁড়ে দেয়। এখন বিদ্যুৎ ক্রোনাসের পুরো শরীর জুড়ে প্রবাহিত হতে শুরু করে। তার লাভার মতো শরীর ভেতর থেকে বিস্ফোরিত হতে শুরু করে। ক্রোনাসের বিশাল পাথরের মতো শরীর টুকরো টুকরো হয়ে বিস্ফোরিত হয়। এই দৃশ্য দেখে অ্যান্ড্রোমেডা এবং তার সেনাবাহিনী উল্লাস করে। পার্সিয়াসও পালিয়ে ফিরে আসে। পার্সিয়াসকে জীবিত দেখে অ্যান্ড্রোমেডা আরো বেশি স্বস্তি পায়। পার্সিয়াস জিউসের কাছে যায়। হ্যারিস তাকে বলে যে জিউসকে শেষ বিদায় জানানোর সময় হয়েছে। জিউস বলেন যে তিনি তার পুত্র পার্সিয়াসের জন্য গর্বিত। একজন পিতার মতো তিনি পার্সিয়াসের মুখে হাত রাখেন এবং তাকে ধন্যবাদ জানান। মৃত্যুর মুহূর্তেও জিউস হাসেন, কারণ তিনি তার পুত্র পার্সিয়াসের মধ্যে সবকিছু দেখতে পান যা তিনি নিজ হাতে পারেননি। হ্যারিসও এখন একজন সাধারণ মানুষে ড্রাগনের মতো বড় হয়ে গেছে। হ্যারিস পার্সিয়াসকে বলে যে দেবতাদের সময় শেষ, এই পৃথিবী এখন তোমার। শিবিরে ফেরার পথে পার্সিয়াসের চোখে পড়ে অ্যান্ড্রোমেডা। সে তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে চায়, কিন্তু সাহস খুঁজে পায় না। এজিনোর এটা লক্ষ্য করে এবং পার্সিয়াসকে অ্যান্ড্রোমেডার কাছে যেতে বলে। পার্সিয়াস অ্যান্ড্রোমেডার কাছে এগিয়ে যায় এবং সে কিছু বলার আগেই তাকে চুম্বন করে। অ্যান্ড্রোমেডা সম্ভবত এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। সে মৃদু হাসতে শুরু করে। সিনেমার শেষে আমরা পার্সিয়াসকে তার ছেলে হিলিয়াসের সাথে দেখতে পাই। পার্সিয়াস হিলিয়াসের হাতে তার তলোয়ার তুলে দেয়। সে তাকে ব্যাখ্যা করে যে তোমার শিরায় দেবতাদের রক্ত বইছে এবং এই শক্তিকে সর্বদা মানুষের ভালোর জন্য ব্যবহার করতে হবে। পার্সিয়াসের গল্পের প্রথম অংশ দেখতে নিচের ভিডিওটি ক্লিক করুন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তবে অনুগ্রহ করে এটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।